এখন আমাদের ক্লাস হবে দৃষ্টিবাদ, সামান্য দৃষ্টিবাদ। যেটা বুদ্ধিবাদ সেটা কিন্তু হয়ে গেছে, রেশনালিজমটা হয়ে গেছে। এখন হবে এমপিরিসিজম, মানে হচ্ছে দৃষ্টিবাদ। আগের ক্লাসটা করে নিয়েছো তো, রেকর্ড যেটা দিয়েছি? রেকর্ড করা হয়নি ম্যাম, আজকে একটু কাজ ছিল তো ব্যস্ত ছিলাম তাই। ক্লাসগুলো করে নিও। আমি তোমাদের জন্য উম, কতটা যে টাইম মানে কাট ছাট করে কত কষ্ট করে বার করছি, আর এবং মানে শারীরিক ভাবে কতটা নিজেকে নির্যাতন করে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা অনুমান করতে পারছো না। ক্লাসগুলো বুঝতে অবশ্যই পারছি দেখে ম্যাম নেবে, আমি। কারণ আমার যে শিডিউল ক্লাসের, তোমাদের একটা ব্যাচ না, এখানে আমার অনেকগুলো ব্যাচ আছে, প্লাস আমার তোমার 8টা থেকে আমাকে 5:30 পর্যন্ত ডিউটি করতে হয় একটা। ওই ডিউটি বাদ দিয়ে তোমাদের এগুলো ক্রিয়েট করা, সাথে এতগুলো ব্যাচ পড়ানো। অতএব এত কষ্ট করছি পড়ার, তোমাদের যাতে উপকার হয় বা পরীক্ষা ভালো করে দেবে তোমাদের রিকোয়েস্টে, অতএব ক্লাসগুলো করবে, আর যদি না করো আমি পড়াবো না। দেখো, সামান্য দৃষ্টিবাদ, এই যে দৃষ্টিবাদের সংজ্ঞা হচ্ছে, আগে প্রথমে বলে দিই। ধারণাবাদ, তোমাদের যে ইয়েটা প্রবলেমস অফ ফিলোসফিতে রয়েছে, তোমার এই ধারণার একটা চ্যাপ্টার পাবে। ঠিক আছে? ধারণা কি, ধারণার সাথে জ্ঞানের কি সম্পর্ক, এগুলো আগের ক্লাসটায় কিন্তু বলে দিয়েছি। মেন হচ্ছে ধারণার উৎস হচ্ছে দুটো। একটা হচ্ছে তোমার ধারণা বিষয়ক দৃষ্টিবাদ, যেটা হচ্ছে ধারণা গঠনের মানে ধারণাটা গঠন হয় অভিজ্ঞতা দ্বারা। যেমন হচ্ছে যারা লক, বার্কলে, হিউম, এরা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক, বা এরা হচ্ছে দৃষ্টিবাদী দার্শনিক। এরা কি বলবে, যে আমাদের জ্ঞানটা হয়ে থাকে সরাসরি বাহ্য জগতের সঙ্গে বা মনের সঙ্গে সরাসরি অভিজ্ঞতার মধ্য দিয়ে, এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে। কেমন? যেমন বলছি, ধরো আমি এখন আমার ল্যাপটপের স্ক্রিনটার দিকে দেখে আছি, এখন দেখছি এটা কালো কালার, এটা সবুজ কালার, চোখে সরাসরি দেখছি। এখন 2 ঘন্টা ক্লাসটা করার পরে ভাববো, সেটা পরে মনে মনে চিন্তা করব কোনো কিছু বিষয়। এখন আমি মনে মনে চিন্তা করছি, তোমরা ওখানে কাজ করছো, কিছু করছো। তাহলে এই যে ডিরেক্টলি যেটা হবে, এখন সরাসরি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যারা ধারণাবাদী মানে দৃষ্টিবাদী যারা তারা বলবে, দৃষ্টিবাদীরা বলবে এই ধারণাটা গঠন হয়ে থাকে সরাসরি। আর যারা বুদ্ধিবাদী দার্শনিক তারা বলছে এটা হচ্ছে ধারণা গঠনের উৎস হচ্ছে যুক্তি বা মানসিক প্রক্রিয়া। কেমন করে? দেখো, যুক্তি বা মনও বলতে পারো, বা যুক্তি বা মানসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়ে থাকে। কেমন? আচ্ছা, গরুকে যদি তুমি এখন ট্রেনিং দাও, ও কি কম্পিউটার চালাতে পারবে? না ম্যাম। পারবে না। তাহলে এরা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিকরা বলছে, বলছে মানুষের মধ্যে যেই এবিলিটিটা মানে যেটা করতে পারে, এখন বর্তমানে যারা করছে, যা কিছু করছে মানুষ, ওটার এবিলিটি মানে ওটার ক্ষমতা, ওটার সম্ভাব্যতা নিয়েই মানুষ জন্মায়। ওই জন্য ইনেট আইডিয়া, মানে পরবর্তী ক্ষেত্রে তোমরা আরো জানতে পারবে। তো বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে আমাদের যা কিছু আছে সমস্তটাই জন্মে সহজাত, মানে জন্ম থেকেই আমরা নিয়ে জন্মাই। আর তার জন্য সেটা পরে ঘষা মাজার পরে ওটা ক্লিয়ার হয় বা ওটা আমাদের কাছে এসে থাকে। যদি আমরা ওই সম্ভাবনাটা নিয়ে না জন্মাই, তাহলে এটা হওয়া সম্ভব নয়। আর যারা দৃষ্টিবাদী তারা বলছে কোনো কিছুই আমরা নিয়ে জন্মাই না, মন থাকে সাদা অলিখিত কাগজের মতো, টাবুলা রাসা এই নামটা দিয়েছে লক। মনটা পুরো সাদা থাকে, একটা ছোট বাচ্চা মন পুরো সাদা থাকে। একটা একটা করে আঁচড়, যেরকম একটা খাতার মধ্যে যদি একটা পেন দিয়ে সাদা খাতার উপরে আঁচড় দিই, সেরকম ভাবে একটা শিশুর মনও সাদা থাকে। জন্ম হওয়ার পরে জগতের প্রকৃতির সরাসরি তার এক্সপিরিয়েন্স হয়, তারপরে তার জ্ঞানটা হয়। দুজনে ফারাক বুঝে গেল? এবারে এই যে এম্পিরিসিজম, সরি, এই বুদ্ধিবাদী দার্শনিক যেটা বা বুদ্ধিবাদ যেটা, সেটা কিন্তু আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, রেকর্ড দিয়ে দিয়েছি, তোমরা ওটা পড়ে নেবে। অলরেডি ক্লাসটা দিয়ে দিয়েছি তোমাদেরকে, লিঙ্ক তোমাদের কিন্তু আমি টেলিগ্রাম যে লিঙ্ক আছে ওখানে ক্লাসের লিঙ্ক গুলো দিয়ে দেবো, বা নোটস গুলো দিয়ে দেবো। তো নোটস গুলো হোয়াটসঅ্যাপে দেওয়ার দরকার নাই, আমি যে ক্লাসের লিঙ্ক গুলো দেবো, তোমরা কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে, কারণ অনেকে টেলিগ্রাম ইউজ করে না, জানি না কেন করে না। এটা হয়ে গেছে। চলো এখন আমরা সরাসরি চলে যাই দৃষ্টিবাদে। দৃষ্টিবাদ মানে এক এক কথা মনে রাখো, দৃষ্টি মানে চোখে দেখাকেও বলে না, তো দৃষ্টিশক্তি হারিয়ে গেছে নাকি রে? তার মানে এইভাবে মনে রাখো, যারা দৃষ্টিবাদী তারা বলবে একদম সরাসরি অনুভবের মাধ্যমে হয়ে যায়, কারণ চোখে দেখেও জ্ঞান হয়, এটা ওরা বলে। কোন আমি দেখছি, এখন এই চোখে দেখছি, কানে শুনছি, স্পর্শ করছি, জিহ্বা দ্বারা স্বাদ করছি, এগুলো সবগুলোই হচ্ছে সরাসরি হচ্ছে, আর এই ইন্দ্রিয় অনুভবের মধ্য দিয়েই জ্ঞান হয়। এরা কারা বলবে? দৃষ্টিবাদীরা। এবারে প্রশ্ন আসতে পারে যে কয়েকজন দৃষ্টিবাদী দার্শনিকের নাম বলো, অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম বলো, তখন কি বলবে? লক, বার্কলে,
অ্যান্ড হিউম, এরা হচ্ছে দৃষ্টিবাদী দার্শনিক। তাহলে এদের মধ্যে একমাত্র ধারণার উৎস হলো কি? ইন্দ্রিয় অনুভব। ইন্দ্রিয় অনুভব ছাড়া অন্য কোনো উপায়ে ধারণা অর্জন করা যায় না। এর লক দেখো, আমি যখন পড়াবো না ডিটেলসে তোমাদেরকে লকের লম্বা চড়া প্রচুর ফিলোসফি আছে, বার্কলের আছে, হিউমের আছে, এবং ফ্রিতে কিছু কিছু ক্লাসও ইউটিউবে আছে। পরেও তোমাদের যখন দরকার পড়বে বাংলাতেই ক্লাস করা আছে, ওগুলো দিয়ে দেবো, দেখে নেবে। এখন তোমাদের যতটা লাগবে ততটা শুধু পড়ো। তাহলে দেখো, এখন আমরা এই দিকে জানতে হবে যে লক হচ্ছে দুটো বলেছে, দুটো মাধ্যমে আমাদের ইন্দ্রিয় অনুভব হয়। এখনই বললো না যে ইন্দ্রিয় অনুভবের মধ্য দিয়ে ধারণা হয়। আচ্ছা, তোমাদের কি এটা সমস্যা হচ্ছে ইন্দ্রিয় অনুভব কি এটা বুঝতে সমস্যা হচ্ছে কি? না ম্যাম। হয় না? তাহলে ঠিক আছে। না ম্যাম। তাহলে মানে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব হয়, পঞ্চ ইন্দ্রিয় আছে না আমাদের, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা হবে, এবং ছয় ইন্দ্রিয় যেটা পঞ্চ ইন্দ্রিয়র মধ্য দিয়ে যেটা হয়। এখানে বলো, এখানে দেখো লকের মধ্যে যেটা পঞ্চ ইন্দ্রিয়র মধ্য দিয়ে হয় সেটা হচ্ছে বাহ্যিক জ্ঞান হয়, বাহ্যিক পদার্থের জ্ঞান হয়। দেখো, ইন্দ্রিয় অনুভবের দুটি রূপ রয়েছে, একটা হচ্ছে সংবেদন, একটা অন্তর্দর্শন। সংবেদনটা হচ্ছে বহির ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব হয়, মানে বহির ইন্দ্রিয় কোনটা? পাঁচটা বহির ইন্দ্রিয়ের মধ্য দিয়ে যেটা হয় অনুভবটা, সেটা হচ্ছে সংবেদন বলছি, লক। আর অন্তর্বেদন কোনটা? অন্তর ইন্দ্রিয় আমাদের একটাই আছে না, সেটা কি? মন। তাহলে অন্তর ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা হয় সেটা হলো অন্তর্বেদন। তাহলে অ্যাকর্ডিং টু লক, মানে লকের মতে ধারণার উৎস হলো ইন্দ্রিয় অনুভব। ইন্দ্রিয় অনুভব ক টাইপ? সেটা হচ্ছে দুই টাইপের, একটা হলো সংবেদন, অন্যটা হলো অন্তর্দর্শন। তারা তো কেউ আসছে? তাহলে সংবেদন হচ্ছে কি? যেটা হচ্ছে বহির ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব হয়, সেই অনুভবটা হলো সংবেদন। যেটা অন্তর ইন্দ্রিয় মানে মনের মাধ্যমে যেটা হয় সেটা হলো অন্তর্বেদন। তাহলে সংবেদন কি? দেখো, অন্তর্বেদন উদাহরণ দিচ্ছি। সংবেদন দ্বারা আমরা বহির জগতের বিষয়, যেমন এই যে এখন দেখছি এটা নীল কালার, এই তুত কালার, এটা ব্ল্যাক কালার, এটা রেড কালার, এটা সবুজ কালার। তাহলে এই যে এগুলো দেখছি, এগুলো হচ্ছে আমাদের বহির ইন্দ্রিয়ের মধ্য দিয়ে, মানে চোখে দেখে এগুলো পাচ্ছি। অন্তর ইন্দ্রিয়ের উদাহরণ দেখো, মনোজগতের বিষয় যেটা হবে। ধরো আমি বসে বসে চিন্তা করছি, পরীক্ষাটা কেমন হবে, কেমন কোশ্চেন আসবে, আমার মনে মনে সুখ উৎপন্ন হচ্ছে, বিয়ে বাড়িতে যে 4-10টা মিষ্টি খাবো। দুঃখ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এখন চারদিকে বন্যা হচ্ছে, কিভাবে যে মানুষ বাঁচবে, কি খাচ্ছে এগুলো দেখে। ব্যথা হতে পারে, কারো মানুষের আত্মীয় স্বজনের কষ্ট হলে ব্যথা অনুভব হবে, কারো প্রতি মোহ মায়া, এই মনের রিলেটেড যা কিছু হবে সেটা হচ্ছে অন্তর্বেদন। ঠিক আছে, এবারে দেখো হিউমের মধ্যে ছাপ ও ধারণা। তাহলে ছাপ কি? ছাপটাকে আর একটা হচ্ছে মুদ্রণ বলে থাকে। তাহলে আর ধারণা, মুদ্রণ বলছে সরাসরি হয়। লক বার্কলে ধারণাকে আইডিয়া বলে বর্ণনা করেছেন। তাহলে একটা জিনিস, ধারণাটাকে কি বলেছে? এরা আইডিয়া বলেছে। যা ইন্দ্রিয় লব্ধ তা ইন্দ্রিয় প্রদত্ত, যেটা ইন্দ্রিয় লব্ধ সেটা ইন্দ্রিয় প্রদত্ত। হিউম আইডিয়া এবং ইমপ্রেশন ছাপের মধ্যে পার্থক্য করেছে। তাহলে হিউম দেখো, হিউমের মতে তোমাদের প্রশ্ন আসতে পারে, ছাপ এবং মুদ্রণের কথা কে বলেছে, কোন দার্শনিকের সাথে রিলেশন রয়েছে? সেটা হবে হিউম। যদি বলা হয় ছাপ এবং ধারণার মধ্যে পার্থক্য কোন দার্শনিক করেছেন, সেটা করেছেন হিউম। কিভাবে দুটোর মধ্যে পার্থক্য করেছেন দেখো, আমরা এক্ষুনি বললাম না যে আমাদের ইন্দ্রিয় অনুভবের মধ্য দিয়ে জ্ঞান হয়। তাহলে বলছে এই যে ইন্দ্রিয় অনুভবের যে প্রক্রিয়াটা, ওখানে দুটো ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে ছাপ, দ্বিতীয় ধাপ ধারণা। ছাপ মানে কি? ধরো এক্ষুনি আমি দেখছি কোনো জিনিস, এক্ষুনি দেখলাম এটা লেল না, ইমপ্রেশন হলো ইন্দ্রিয় সরাসরি অভিজ্ঞতা। যেমন লাল রং দেখা যা আমাদের মনে ছাপ ফেলে, তাই তো এক্ষুনি আমি দেখছি না এটা লাল কালার, এটা নীল, এটা তুত কালার, এটা নিচেটা সবুজ কালার। তাহলে আমি এখন বলছি, তোমরা দেখছো, আমিও দেখছি। তাহলে এখন যেটা সরাসরি আমার হচ্ছে, এটা হচ্ছে মুদ্রণ, মানে ছাপ, আমাদের মনে ছাপ পড়ে যাচ্ছে। দিয়ে পরবর্তী ক্ষেত্রে যখন ক্লাসটা হয়ে যাবে, তুমি চোখটা বন্ধ করে ভাববে ম্যাম যে পড়াচ্ছিল না, সেখানে কিন্তু উপরটায় নীল কালার ছিল, এবং ইমপ্রেশন হলো ইন্দ্রিয়ের সরাসরি অভিজ্ঞতা। যেমন লাল রং দেখা যা আমাদের মনে ছাপ পড়ে, সেটা কিন্তু লাল রঙেতেই কিন্তু ম্যাম রেখেছিল, ওখানে লাল কালিতেই কিন্তু লেখা ছিল। তাহলে পরে যখন ভাববে, তুমি যখন অনেকগুলো ধারণা, ধরো একটা দেখলে এখানে নীল, একটা দেখলে লাল, একটা সবুজ, মানে একটা একটা আলাদা করে ধারণা, এবং ধারণাগুলো পরে জুড়ে দিলে তখন সেটা আবার ধারণা হয়ে যাবে। তাহলে প্রথম কি হলো, আমাদের মনে যেটা সরাসরি ছাপ পড়ে, মানে সরাসরি যেটা হয়, প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে তোমার ইমপ্রেশন। তাহলে ইমপ্রেশনটাই হচ্ছে ছাপ। তাহলে এটা বলতে পারবো যে ইন্দ্রিয় অনুভবের যে প্রথম স্টেপ সেটা হচ্ছে ছাপ, সেটার আর একটা নাম মুদ্রণ। আর এই মুদ্রণের সময় আমাদের মন কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয় থাকে। পরবর্তী ক্ষেত্রে ধর এখন আমরা দেখছি এটা লাল, এই দেখা ক্ষেত্রে মন কোনো কিছু কাজ করছে বলো তো?
করছে না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ভাববে তখন মন চিন্তা করবে, তখন মন অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে যখন ছাপ হয় তখন কিন্তু মন নিষ্ক্রিয় থাকে, ধারণা গঠনের সময় পরে কিন্তু মন সক্রিয় হয়ে যায়। আচ্ছা, হিউমের একটা এই মতবাদ দেখো, হিউম বলছে যে যে বিষয়ে ছাপ হয় না তার ধারণা হয় না। তার মানে কি হলো, অ্যাকর্ডিং টু হিউম, মানে হিউমের মতে যে কোনো বিষয়ের ধারণা হতে গেলে অবশ্যই আগে ছাপ হতে হবে। আমাদের মনে যদি ছাপ না থাকে তাহলে ধারণা হবে না। আচ্ছা, তোমাকে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, মামুনকে আরেকজন কে আছে বলো তো, ক্লাস রেগুলার শাহিন। শাহিন। সাইন। আচ্ছা, যদি বলা হয় যে শাহিনকে প্রশ্ন করা হয় যে ম্যাম সম্পর্কে কিছু বলো তো, তোমরা নিশ্চয়ই কিছু বলতে পারবে, কিছু তো ধারণা তোমাদের হয়েছে না আমার সম্পর্কে। তুমি জানো, প্রথমত তুমি আমার সম্পর্কে কিছু জানো, দ্বিতীয়ত জানার পরেই তোমার ধারণা জন্মেছে আমার সম্পর্কে যে মানুষটা এমন, মানুষটা অমন, মানুষটা অমন, তাই তো? পরবর্তী ক্ষেত্রে পরে চিন্তা করবে, পরবর্তী ক্ষেত্রে চিন্তা করবে, জি। সেটা হয়ে যাবে। প্রথম যখন তুমি তাহলে এখানে বলতে চাইছে যে আগে তোমাদের কোনো বিষয়কে জানতে হবে, জানার যেটা সরাসরি জানছি তখন সেটা আমাদের মনে ছাপ পড়ে যাচ্ছে। আমার সম্পর্কে তোমাদের মনে কিন্তু ছাপ পড়েছেই পড়েছে, বুড়ো বেলা পর্যন্ত মনে থাকবে যে এরকম একটা মানুষ ছিল ওখানেতে, কোনো দিন কিন্তু এটা ভুলবে না। হাজার চেষ্টা করলেও তোমার লাইফ থেকে আমাকে বার করতে পারবে না, এটা কিন্তু ছাপ পড়ে গেছে। তাহলে প্রথমে কি হয়, ছাপ পড়ে, দ্বিতীয়ত কি হয়, পরে ধারণা হয়। ওটা ধারণাটা কখন হয়, যখন মনে পরে চিন্তা করি। তাহলে এই ইন্দ্রিয় যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, ইন্দ্রিয় অভিজ্ঞতার প্রথম স্টেপটা কি হলো, ছাপ পড়া, সেটার নাম দিয়েছে হিউমের মতে মুদ্রণ। আর দ্বিতীয়টা হয় পরবর্তী ক্ষেত্রে ধারণাটা আমাদের জন্মায়। এবারে দেখো, তোমরা জানো বলে তোমাদের মনে ছাপ পড়েছে, তোমাদের মনে ছাপ পড়েছে বলে তোমাদের আমার সম্পর্কে ধারণা হয়েছে, কিন্তু তোমাদের ওখানেরই অন্য কাউকে যদি আমার সম্পর্কে বলা হয়, কিছু বলতে পারবে কেউ? তুমি হয়তো যে ক্লাসে যে আমার সম্পর্কে কিছু জানে না, তাকে যে আমার সম্পর্কে বললে, তার মনে কি ছাপ আছে? নাই। না ম্যাম। তাহলে প্রথম স্টেপ কি হলো, কোনো বিষয়টাকে জানার সাথে সাথে যেটা সরাসরি যেটা হয় সেটা আমাদের ছাপ পড়ে মনে, আর মনে ছাপ পড়ে পরের স্টেপে যেটা হয় সেটা পরের স্টেপে ধারণা হয়, আর ধারণা হওয়ার পরে সেটা জ্ঞান হয়। তাহলে প্রথম স্টেপ হলো আমি কোনো কিছু বিষয়কে জানলাম, 2 নাম্বার স্টেপ হলো সেই জানার পরে আমাদের যেটা সরাসরি হচ্ছে জানা, সেটা হচ্ছে মুদ্রণ বা ছাপ পড়ছে, এই 2 নাম্বার ছাপ পড়ছে। 3 নাম্বার হচ্ছে ছাপ পড়ার পরে পরে যখন চিন্তা করছে আমাদের মন ওই বিষয়টা নিয়ে, তখন 3 নাম্বারে হয়ে গেল তোমার ধারণা। 4 নাম্বারে ধারণা থাকলে তবেই তো জ্ঞান হয় না। যদি বলা হয় যে তোমাকে আমার সম্পর্কে কি তোমার কোনো জ্ঞান আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় আমার সম্পর্কে জ্ঞান আছে মানে কি, আমার সম্পর্কে তুমি যেগুলো জানো সেটাই বলবে। তোমাকে যদি এখন বলা হয় যে হিউমের ছাপ সম্পর্কে, হিউমের ধারণা সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে, তুমি কি বলবে? হ্যাঁ আছে, 2 ঘন্টা আগে হয়তো ছিল না, এখন আছে। তার মানে কি, এখন তুমি কোনো কিছু জেনেছো, তোমার মনে ছাপ পড়লো, তোমার মনে ধারণা জন্মালো, এবং ধারণা জন্মালো তবে তোমার জ্ঞান হলো। এটা হচ্ছে হিউমের যে প্রসেসটা, ইন্দ্রিয় সংবেদনের প্রসেসটা বলেছে। এরপরে চলো ধারণা গঠনের প্রক্রিয়া। হিউমের মতে কি হলো, ইমপ্রেশন গুলির সংযোজন এবং বিন্যাসের মাধ্যমে ধারণা গঠিত হয়। বোঝা গেল? তাহলে ইমপ্রেশন কোনগুলো বলতো? যেটা ছাপ সেটাকে বলছে ইমপ্রেশন ইংরেজিতে, যেটা প্রতিচ্ছবি, যেটা কল্পনা স্মৃতির মাধ্যমে আমাদের মনে উদ্ভাসিত হয়, সেটা হচ্ছে পরে ধারণা। তাহলে প্রথমে হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশনটার কি নাম দিয়েছে হিউম? মুদ্রণ। ঠিক আছে, মুদ্রণটাকে আমরা বাংলায় যদি বোঝার জন্য বলি কি হবে, সেটা হচ্ছে ছাপ। তাহলে এই ছাপগুলো সংযোজন মানে একসঙ্গে জুড়ে তাদেরকে আলাদা করে সেগুলো করার, এগুলোর মাধ্যমে আমাদের ধারণাটা হয়। যেমন কমলা লেবুর ধারণা, এই কমলা লেবু টমলা লেবু বাদ দাও, আমাকে নিয়ে উদাহরণ দিয়ে দিলাম, মনে থাকবে। ক্লিয়ার হয়েছে এতটা? সমস্যা কিছু জি ম্যাম। নেই? সমস্যা, চলো এরপরে দেখো ইমপ্রেশন ও ধারণার সম্পর্ক। যদি বলা হয় ইমপ্রেশন ধারণার সম্পর্ক, তোমরা তোমাদের মতো করে দুজনেই বলো তো, এক কথায় মানে 2-4 কথায় নিজেদের মতো যেটা বুঝলে উত্তর দাও। ধারণার সাথে ইমপ্রেশনের সম্পর্ক কি? মানে যা যা শুনলে বুঝলে ওটা বলে দাও, তাহলেই হয়ে যাবে। কোনটা আগে হয়? জি ম্যাম, আগে Impression ধারণা আগে হবে। হয় ম্যাম। কোনটা আগে হয়? ছাপটা আগে পড়ে না ধারণাটা আগে হয়? আগে ছাপ পড়বে তারপর ধারণা ম্যাম। হ্যাঁ, আগে ছাপটা ছাপ মানে, পড়বে ম্যাম। ছাপটা মানে ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে ইংরাজি শব্দ, আর হিউম ওইটার নাম দিয়েছে মুদ্রণ। আর আমরা বাংলা যদি বুঝি সেটা হলো ছাপ। তাহলে ইমপ্রেশন, ছাপ, মুদ্রণ একই জিনিস। তাহলে প্রথমে ছাপ পড়ে তারপরে ধারণা হয়। দেখো, হিউমের মতে ইমপ্রেশন হলো ইন্দ্রিয় অনুভবের সরাসরি বিষয়। তাহলে সরাসরি যে এখনই দেখলাম এটা লাল রং, এটা দেখলাম নীল রং, এটা দেখলাম হলুদ রং, তাহলে সরাসরি হচ্ছে, এটা হয়ে গেল
আমাদের ইমপ্রেশন হয়ে গেল। এখন এবারে দ্রব্য ইন্দ্রিয় অনুভবের সরাসরি বিষয় নয়। তাহলে কি হলো, ইমপ্রেশন হচ্ছে ইন্দ্রিয় অনুভবের সরাসরি বিষয়। যদি প্রশ্ন করা হয় ইমপ্রেশন কি ইন্দ্রিয় অনুভবের সরাসরি বিষয়, ইয়াস। আর দ্রব্য কি সরাসরি বিষয়, না, দ্রব্য সরাসরি বিষয় নয়। দ্রব্যের গুণই ইন্দ্রিয় অনুভবে ধরা পড়ে। তাহলে দ্রব্য, কোন একটা দ্রব্য, সেই দ্রব্যের যে গুণগুলো সেটা ধরা পড়ে, দ্রব্যটা কিন্তু আমাদের ধরা পড়ে না। লক কি বলেছে, ধরো আমি এটা একটা ঘট আঁকলাম, হ্যাঁ, ঘরটা হলো কি হচ্ছে না মনে হচ্ছে, হয়ে গেল, ঠিক আছে, মিছিমিছি ঘট হয়ে গেল। তো এই যে ঘট হলো, হিউম বলতে চাইছে আমরা যে ঘরটা দেখছি আসলে দ্রব্যটা আমাদের অনুভব হচ্ছে না। এটা হচ্ছে যে ঘরটা হচ্ছে লাল কালার, ঘরটা হচ্ছে তোমার 1 লিটার পানি ধরবে, ঘরটা মাটি দিয়ে তৈরি। তাহলে এগুলো গুণ। এই যে মানে রেডত্ব, মানে রেড ধর্ম রয়েছে এখানেতে, ঘটত্ব ধর্ম রয়েছে, এই যা কিছু রয়েছে ঘটের মধ্যে, ওগুলো গুণগুলোকে জানতে পারি, সরাসরি দ্রব্যটাকে আমরা জানি না। আর একটা কোশ্চেন রয়েছে, যদি বলা হয় যে আচ্ছা দ্রব্য কি বলতো, তখন হিউম বলবে দ্রব্য হলো সেটাই, সেটা হচ্ছে আননন সাবস্ট্রাটাম, মানে যেটা আমি জানি না। দ্রব্য কি সেটা আমি জানি না। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, কোন দার্শনিক বলেছে দ্রব্য কি আমি জানি না, সেটা হবে হিউম। হিউম বলেছে দ্রব্য যেটা সেটা আমরা সরাসরি জানি না। তাহলে কি জানতে পারি সরাসরি, গুণগুলোকে জানতে পারি, দ্রব্যের গুণগুলোকে জানতে পারি। এটা এইভাবে বলেছে, ধরো আমাকে সম্পর্কে জানছো, প্রশ্ন করবে তুমি বলো আমি ম্যাম সম্পর্কে কোনো কিছু জানি না তো, বাট এটা জানি ম্যাম ফিলোসফির টিচার, ম্যাম ফিলোসফি পড়াই, অনেকগুলো ব্যাচ পড়াই, ম্যামের কথাগুলো এরকম, ম্যাম হিন্দি বলতে জানে, ম্যাম বাংলা বলতে জানে, বা ম্যাম আমাদেরকে বকাবকি দেয়, মানে এরকম ধরনের কথা বলবে। তাহলে আমরা গুণগুলো বলে দেবো, যে গুণগুলো জানি বাট দ্রব্যটাকে সরাসরি জানতে পারি না। এরপরে চলো সরল ধারণা জটিল ধারণা। তাহলে এখানে হলো জন লক এবং ডেভিড হিউমের দৃষ্টিকোণ থেকে দেখো, এই লক কিন্তু সরল ধারণা জটিল ধারণা দুটো ভাগ করেছে। তাহলে লকের মতে ধারণা 2 প্রকার, ক প্রকার, 2 প্রকার। একটা হলো সরল ধারণা, অপরটা হলো জটিল ধারণা। হিউমা কিন্তু ধারণাটাকে পরে ভাগ করেছে, সরল ধারণা জটিল ধারণা মেনেছে, কিন্তু লক প্রথমেই মেনেছে যে সরল ধারণা এবং জটিল ধারণা। সরল ধারণা কোনগুলো, যেটা ইমপ্রেশন হওয়ার সময় হয়, মানে হচ্ছে যখন এই সরাসরি যখন কোনো কিছু হয় সেটা হচ্ছে সরল ধারণা। সরল ধারণা গঠনের সময় মন সক্রিয় থাকে না, মন নিষ্ক্রিয় থাকে। আর জটিল ধারণা গঠনের সময় সক্রিয় হয়ে যায়। এভাবে মনে রাখবে, যারা একদম সাদাসিধে মানুষ, সরল মানুষ, তারা কিন্তু নিষ্ক্রিয় থাকে, চুপচাপ থাকে, কারো সম্পর্কে চিন্তা করে না। আর যারা দেখবে ঝগড়ুটে টাইপের মানুষ কি করে, সবসময় মনের মধ্যে জটিলতা তৈরি করে না, মনের মধ্যে ভাবতেই থাকে ওর জমির জমিতে আমার গরুগুলো ছেড়ে দিয়ে কিভাবে নষ্ট করে দেবো তার জিনিসটাকে, কিভাবে যে কোনো ভাবে লোকের মানুষের ক্ষতি করতে চায় বা কোনো ভালো করতে চায়। মনের মধ্যে যখন অনেক মানুষের জটিলতা থাকে, সে কিন্তু ভাবতে থাকে, মনটা তার চঞ্চল থাকে। এইভাবে মনে রাখবে আর কি, আমি এটা পড়া না, আমি মনে রাখার জন্য বলছি। তাহলে সরল ধারণার সময় মন নিষ্ক্রিয় থাকে, আর জটিল ধারণার সময় মন সক্রিয় থাকে। এটা কার মতে, লকের মতে। লকের মতে ধারণা 2 প্রকার। এবারে চলো একদম দুইজনের মতে চলে যায়, ধারণার গঠন এবং প্রক্রিয়া। যে জন লক এবং ডেভিড হিউম উভয়ে ধারণার উৎস হিসাবে ইন্দ্রিয় অনুভবকে মূল ভিত্তি। তাহলে দেখো, লক এবং ডেভিড হিউম উভয়ে ধারণার উৎসটাকে কি মেনেছে, ইন্দ্রিয় অনুভব। এটা মনে রাখবে, লক, বার্কলে, হিউম তিনজনেই কিন্তু বলেছে যে আমাদের ইন্দ্রিয় অনুভবের মধ্য দিয়ে ধারণা হয়ে থাকে। তবে ধারণার প্রকারভেদ ও গঠনের প্রক্রিয়া তাদের মধ্যে পার্থক্য রয়েছে। দেখো সরল ধারণা জটিল ধারণা, লক ধারণাকে 2 ভাগে ভাগ করেছে, একটা সরল ধারণা, একটা জটিল ধারণা। এখনই বললাম সরল ধারণা হলো এমন ধারণা যা সরাসরি ইন্দ্রিয় অনুভব থেকে আসে এবং মনের সক্রিয়তার কোনো ভূমিকা নাই। তাহলে কি হলো, সরল ধারণার সময় মন সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় থাকে। উদাহরণস্বরূপ লাল, গরম, নরম, যা কিছু নর্মাল যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে তোমার সরল ধারণা। অন্যদিকে জটিল ধারণা হলো এমন ধারণা মন কিন্তু তখন সক্রিয় ভাবে কাজ করে, মন একদম সবসময় একদম চঞ্চলগিরি কাজ করে। যেমন সুবর্ণ পর্বত, সবুজ গোলাপ। সবুজ গোলাপ বলছি মানে কি, দেখো গোলাপটা একটা গোলাপ শুধু বলছি না, শুধু রং সবুজ বলছি না, এখানে দুটো জিনিসকে আমি একসঙ্গে জুড়ে দিচ্ছি। জটিল ধারণা গঠনের সময় কি বলেছিলাম, যে এক বা একাধিক সরল ধারণা মিলেমিশে জটিল ধারণা গঠন হয়। তাহলে এখানে শুধু যদি লাল বলি তাহলে হয়ে যাবে সরল ধারণা, আর যদি বলি লাল গোলাপ তাহলে হয়ে যাবে জটিল ধারণা। মানে গোলাপ এবং লাল দুটোকে অ্যাড করে দিলাম। এবারে যদি বলি সুন্দর, আচ্ছা যদি বলা হয় মেয়েরা হয় সুন্দর, এটা হয় তো নাকি, মেয়েরা মেয়েরা সুন্দর হয়, ছেলেরাও হয়, শুধু মেয়েরা হয় না। মেয়েরা হয়নি, ছেলেরাও হয়, সবাই হয়। চলো তাহলে সুন্দর হলো, সুন্দর মানে তখন আমরা কখন বলি সুন্দর, কখন সুন্দর বলি একটা মানুষকে, যখন ধরো তার নাকটা সুন্দর, তার চুলটা সুন্দর, বা
তার ড্রেসটা সুন্দর, অনেক কিছু একসঙ্গে দেখে আমরা সৌন্দর্যটা বিচার করি, তাই তো? সৌন্দর্য বিচার করি, গোলাপ জি ফুল ম্যাম। সুন্দর বলি, কোনো একটা দিক দেখে বলি না, অনেকগুলো দিক দেখে বলি। তাহলে সরল ধারণার ক্ষেত্রে কোনো একটা দিক হবে, সেটা হচ্ছে সরল ধারণা, সেখানে মন নিষ্ক্রিয় থাকে। আর জটিল ধারণার ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলো সরল ধারণা নিয়ে একটা জটিল ধারণা। যদি বলা হয় যে শাহিনের নাকটা সুন্দর, ঠিক আছে, হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামুন পড়াশোনা করায় খুব ইচ্ছুক। 3 নাম্বার হলো কেউ একজন এলো সাবির বলে, সে কিন্তু ফাঁকিবাজ প্রচুর একদম। আচ্ছা, এটা হবে না, সুন্দরে ব্যাখ্যা দিচ্ছি তো আমি এখন। সে কি বলবো, সে এখন লম্বা চওড়া, ঠিক আছে, লম্বা চওড়া হলো একজনের চুলটা সুন্দর, আচ্ছা মামুনের চুলটা সুন্দর, আর আরো অন্যজনের নাকটা সুন্দর, কারো হচ্ছে ড্রেসটা সুন্দর, এরকম করে করে রইলো। তাহলে একটা জিনিস সুন্দর তখন বলবো যখন একটা মানুষের মধ্যে, যদি একটা মানুষের নাকটা সুন্দর বা বাকি সব খারাপ, তাকে সুন্দর বলি না। যখন একটা মানুষের মধ্যে অনেকগুলো জিনিস দেখবো, তখন কিন্তু আমরা জটিল ধারণা গঠন হয়, আর তখন সেটাকে বলবো আমরা কমপ্লেক্স আইডিয়া। বোঝা গেল? একটু জগা খিচুড়ি হয়ে গেল। মেন কথা হচ্ছে কোনো একটা বিষয় না, একের অধিক সরল ধারণা নিয়ে জটিল ধারণা গঠন হয় এবং মন তখন সক্রিয় থাকে, এটা হচ্ছে মূল কথা। বাকিগুলো হাজিবিজি যা কিছু বললাম বুঝাবার জন্য বললাম। হিউমের ছাপ দেখো এবং ধারণা। আচ্ছা বলো তো, ছাপ আগে হয় না ধারণা আগে হয়? ছাপ ম্যাম। একদম। ছাপ ম্যাম। ছাপের আর দুটোর নাম কি? ইমপ্রেশন আর ম্যাম মুদ্রণ। আচ্ছা, মুদ্রণ। ডেভিড হিউম লকের দৃষ্টিভঙ্গি আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। দেখো, এখানে প্রথমে কি বললো, যেটা সরল ধারণা আর জটিল ধারণা, এটা কে বললো? লক, তাই তো? লক যেটা সরল ধারণা বলছে, অ্যাকচুয়ালি দেখতে গেলে হিউম সেটাকে হিউমের ছাপের সাথে মিল রয়েছে। আর লক যেটাকে জটিল ধারণা বলছে, সেখানে হিউমের ধারণার সাথে মিল আছে। কিভাবে দেখো, হিউম লকের দৃষ্টিভঙ্গি আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছে, বলছে তিনি বলছেন সরল ধারণা আসলে সরল ছাপ। তাহলে বোঝা গেল, লক বলেছে যেটা সরল ধারণা সেটা হচ্ছে সরল ছাপ, মানে একটা বিষয় তো ছাপ হয় না, এখনই তো বললাম। আর অনেকগুলো ছাপ একসঙ্গে মিলেমিশে ধারণা হয়, হিউম বলে। তাহলে এই ছাপগুলো জীবন্ত এবং উজ্জ্বল, সরাসরি হয়, এখনই হলো। দেখবে যখন কোনো জিনিস এখন টাটকা টাটকা হয়, তখন বলি না যেন জীবন্ত, যেন উজ্জ্বল, যেন টাটকা। তাহলে সেরকম ভাবে এই ছাপগুলো কি হয়, মানে তুরন্ত, মানে এখনই হলো, এবং ছাপগুলো জীবন্ত হয়, উজ্জ্বল হয়। আর অন্যদিকে ধারণাটা হয় অস্পষ্ট এবং দুর্বল। ধরো আমি বেড়াতে গেছি পাহাড়েতে, পাহাড়ের কোলে অনেক লাইট যুক্ত প্রচুর বাড়ি দেখলাম। আমি বেড়াতে গেছি সমুদ্রে, প্রচুর সমুদ্রের ঢেউ দেখলাম, খুব সুন্দর লাগলো, প্রচুর জিনিসপত্র কিনে আনলাম। তখন যে সরাসরি যেটা আমার অনুভব হয়েছিল, যে আমি সমুদ্রের পানিটা এসে আমার পায়ে স্পর্শ করছে, সেই যে স্পর্শটা ছিল, সেটা ছিল হিউমের মতে ছাপ। আর লকের মতে সেটা কি ছিল, সরল ধারণা না জটিল ধারণা? কি হবে, কি হবে? প্রথম যেটা হয়ে থাকে একবার যে অনুভূতিটা, ওটা কি হবে লকের মধ্যে, সরল ধারণা না জটিল ধারণা? সরল ধারণা হবে। পরে যখন ওটাকে নিয়ে পরে ভাববো, মনে মনে চিন্তা করব, অনেকগুলো আশেপাশে সব জিনিসগুলোর সাথে মিলিয়ে মিশিয়ে যখন ঘরে এসে বর্ণনা করব যে আমি বেড়াতে গেছিলাম, কারো মিউট নেই, মিউট করো, যে আমি বেড়াতে গেছিলাম, ও জানো তো মা, ওখানে পানিটা স্পর্শ করছিল, খুব সুন্দর ছিল, ওখানে বালিগুলো আমার হাত দিতে ভীষণ ভালো লাগছিল, ওখানে পাশাপাশি দুটো বাচ্চা ছেলে বা মেয়ে কি সুন্দর খেলা করছিল। এই যে পরে এসে ব্যাখ্যা করবে, মনে করে করে বলবে, সেটা হচ্ছে অস্পষ্ট এবং দুর্বল হয়। এবং দেখবে কোনো কোনো জিনিস ছাড়াও গেল, হয়তো তুমি দেখলে 10টা, ঘরে এসে বললে 5টা, তাহলে সেই যে ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে পরে হচ্ছে। এটা হিউমের মতো। তাহলে হিউমের মতো সরাসরি যখন যেটা দেখছি সেটা উজ্জ্বল এবং জীবন্ত, সেটার নাম দিয়েছে ছাপ, সেটার নাম দিয়েছে মুদ্রণ, সেটার নাম দিয়েছে ইমপ্রেশন। আর পরে যখন চিন্তা করব, সেটা সেটা অস্পষ্ট হয়ে যায় এবং দুর্বল হয়ে যায়। পরে মনে মনে যখন ভাববো এবং অনেকগুলো ছাপ যখন একসঙ্গে হবে, তখন সেটা হয়ে যায় ধারণা। তাহলে হিউমের মতো অবশ্যই আগে ছাপ হবে, দেন হবে 2 নাম্বারে ধারণা। আর লকের মতে অবশ্যই সরল ধারণা আগে হয়, 2 নাম্বারে হবে জটিল ধারণা। সরল ধারণা গঠনের সময় মন থাকে নিষ্ক্রিয়, জটিল ধারণা গঠনের সময় মন থাকে সক্রিয়। অনেকগুলো সরল ধারণা মিলেমিশে একসঙ্গে জটিল ধারণা হয়। চলো নেক্সট, অনেক বলে ফেলেছি। ছাপ ও ধারণার পার্থক্য আমি আর পড়াবো না, ওটা তোমরা পড়ে নেবে। ধারণার উৎস কি? ধারণার উৎস তো বলেই দিলাম, ধারণার উৎস হচ্ছে তোমার ইন্দ্রিয় অনুভব, ইন্দ্রিয় অনুভবের মধ্য দিয়ে ধারণা হয়ে থাকে। লক মনে করেন কোন সরল ধারণা সৃষ্টি করার সময় ক্ষমতা মনের নেই। তাহলে এই কথাটা মনে রাখবে, যদি প্রশ্ন হয় কার মতে সরল ধারণা
গঠন করার ক্ষমতা আমাদের মনের নেই। কার নেই? এটা হচ্ছে তোমার লকের মতে, সরল ধারণা গঠনের ক্ষমতা মনের নেই। মন শুধুমাত্র কি করতে পারে? জটিল ধারণা গঠন করতে পারে, অনেকগুলো সরল ধারণাকে একসঙ্গে ভেবে চিনতে। সরল এবং জটিল ধারণার নির্ণয় কি করেছে? লক সরল এবং জটিল ধারণার নির্ণায়ক সম্পর্কে বিস্তারিত, আচ্ছা এটা ছাড়ো, কিছু না, এরা বলে দিয়েছে হিউমের মতে যেটা মুদ্রণ সেটা হবে প্রাণবন্ত এবং সেটা হবে উজ্জ্বল। কারো সমস্যা হচ্ছে? মামুন কি লিখছো গ্রুপে? আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না ম্যাম, কিছু বুঝতে পারছি না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? রুকো রুকো, চলো। হিউম তাহলে কি বলেছে? যে মুদ্রণগুলো হবে উজ্জ্বল প্রাণবন্ত অনুভূতি, এগুলোকে ছাপ বলেছে। পরবর্তী ক্ষেত্রে যেটা হয় সেটা ধারণা, সেটা হলো দুর্বল এবং অস্পষ্ট। এবার এই দৃষ্টিবাদের সমালোচনা কিভাবে হবে দেখো। দৃষ্টিবাদের প্রধান বক্তব্য যে ধারণার একমাত্র উৎস কি হলো ইন্দ্রিয় অনুভব, তা সাধারণভাবে গ্রহণযোগ্য মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে বলছে এটা যথেষ্ট হবে না। যেমন গাণিতিক ধারণা যেগুলো বা যুক্তি বৈজ্ঞানিক ধারণা, সেগুলো হচ্ছে প্রকৃতির ইন্দ্রিয় অনুভব থেকে ব্যাখ্যা করা কঠিন এগুলো। আচ্ছা, এখানে এতটা ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নাই, যেটা পড়িয়েছি সেটাই ঠিক আছে। এবার ধারণার লক্ষণ কি ডিটেলসে এতটা জানার দরকার নাই, শুধুমাত্র এটুকু জানো যে ধারণার লক্ষণ বলতে বোঝায় ধারণা থাকার শর্ত সমূহ, যা পূরণ হলে সেই ধারণার উপস্থিতি নিশ্চিত হয়ে থাকে। তাহলে পর্যাপ্ত শর্ত মানে কি? যখন সেই যেই শর্তগুলো আমার দরকার সেই শর্তগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে সেটা লক্ষণ আমরা দেখতে পাবো তার মধ্যে। মনশ্চিত্ত থাকা পর্যাপ্ত শর্ত হলো আবশ্যিক শর্ত নয়। ধারণা গঠনের ক্ষেত্রে এটা হচ্ছে মনশ্চিত্ত থাকা পর্যাপ্ত শর্ত হলো আবশ্যিক শর্ত নয়। আচ্ছা, এগুলো ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমাদের সিলেবাসে এতটা এগুলো নেই। যেটা আছে সেটা আমি ডিটেলসে পড়িয়ে দিলাম। এবারে তোমাদেরকে কি 2-4টা আমি কোশ্চেন করতে পারি? করেন ম্যাম। আচ্ছা, এবারে বলো, সরল ধারণা এবং জটিল ধারণা এই দুটো কার মতে? ধারণাকে দুই ভাগে ভাগ করেছে। লক, বার্কলে, হিউম, ডেকার্ট, কে হবে? হিউম ম্যাম। প্রথমে ভুল বলে দিলে। হিউম ছাপের কথা বলে, মুদ্রণ এবং ধারণার কথা বলে। হুম, আচ্ছা, ধারণাগুলো প্রাণবন্ত না ছাপটা প্রাণবন্ত উজ্জ্বল হবে? ছাপটা প্রাণবন্ত উজ্জ্বল হবে। একদম, বাহ। আচ্ছা চলো, দৃষ্টিবাদী দার্শনিকদের নাম বলো তো। কয়েকজন দৃষ্টিবাদী দার্শনিকের নাম বলো। দৃষ্টিবাদীদেরকে অভিজ্ঞতাবাদীও বলা হয়। হিউম, বার্কলে, লক। জন লক। লক, বার্কলে, হিউম এর অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদী দার্শনিক বলা হয়। আর বুদ্ধিবাদী দার্শনিকদের নাম বলো তো। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। আগের ক্লাসটা দিয়ে দিয়েছি, রেকর্ড ক্লাস, ওটা দেখে নিও। দেখা হয়নি ম্যাম। হ্যাঁ, দেখে নিও। আচ্ছা, ইমপ্রেশন আগে হয় না ধারণা আগে হয়? ইমপ্রেশন ম্যাম। কোন ধারণা গঠনের সময় মন সক্রিয় থাকে আর কোন ধারণা গঠনের সময় মন নিষ্ক্রিয় থাকে? এখন একটা মানুষের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলাম, ওটা মনে রাখার জন্য। তোমরা মন দিয়ে শুনছো না কিন্তু। দেখো, বললাম না যে সরল মানুষ যারা তারা কিন্তু মন শান্ত থাকে। বাস্তবে হয় কি হয় না আগে বলো। যারা সরল মনের মানুষ তারা কি বেশি প্যাচ প্যাচ মানে প্যাচ কষে মাথার মধ্যে? না ম্যাম, করে না। সোজাসুজি তাহলে বুঝে। সরাসরি সরল মানুষ হচ্ছে সরাসরি। তাহলে এটা মনে রাখবে, যারা সরল ধারণা সেটা হচ্ছে মন নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় মানে কোনো কিছু করে না, চুপচাপ থাকে, শান্ত থাকে একদম। সরল মানুষ শান্ত থাকে, বোঝা গেল? শান্ত যা থাকে তার মনও শান্ত থাকে। তাহলে সরল ধারণাটা কি হবে? মন নিষ্ক্রিয় থাকে। আর সক্রিয় মানে কি? মানে সবসময় বদমাইশি কূটনীতি মাথার মধ্যে চলে। আর জটিল ভেজাল ধরনের, বেশি। একদম যারা জটিল মানুষ তারা কি করে? মনের মধ্যে
সারাক্ষণ খিচখিচ খিচখিচ করতে থাকে, চিন্তা করতেই থাকে কার ক্ষতি করবো, তার কার ক্ষতি করবো, কার পিছে লাগবো। তাহলে জটিল ধারণার সময় মন সক্রিয় থাকে। বোঝা গেল? জি ম্যাম। নেক্সট যে ভুল করলে মার খাবে। আচ্ছা বলো তো, সংবেদন কি, অন্তর্দর্শন কি? সংবেদন কিসের মাধ্যমে হয়ে থাকে? সংবেদনের জন্য কোন কোন ইন্দ্রিয় কাজ করে? পঞ্চেন্দ্রিয় ম্যাম। পঞ্চ ইন্দ্রিয়, মানে সংবেদন হচ্ছে বহির জগতের সঙ্গে সম্পর্কযুক্ত। আর অন্তর্দর্শন হচ্ছে, অন্তর মানে মন, তাহলে মন সাথে রিলেটেড। মনের সাথে রিলেটেড কি কি? অন্তর্দর্শনে কতগুলো উদাহরণ দাও তো। সুখ দুঃখ। চিন্তা, অনুভূতি, ভালোবাসা, রাগ, এই সবকিছু। আর সংবেদন, এই চোখে যা কিছু দেখছি শুনছি, লাল নীল কালো সবুজ বেটে লম্বা, এগুলো। জি ম্যাম। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানেই থামিয়ে দিলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি একটা পিডিএফ বানিয়ে ফেলেছি। আমি ওটা ভিডিও করে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তোমার এমসিকিউ আছে, ওয়েস্টার্ন এথিক্স, তোমাদের যেটা জেনারেল এথিক্স আছে না, সাধারণ নীতিবিদ্যা, ওই সাধারণ নীতিবিদ্যার এমসিকিউ কতগুলো বানিয়ে দিয়েছে, ওগুলো করবে। কোশ্চেনে ওই একটা পিডিএফ থেকে আশা রাখছি 1-2 কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা থামিয়ে দিলাম। কারো কোনো ডাউট নেই? না ম্যাম। নাই ম্যাম। ঠিক আছে, কে আবার কল করে?